দাঁড়ালে দুয়ারে মোর দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখারিণী গাহিয়া সজল সজল চোখে গাহিয়া সজল সজল চোখে বেলা শেষে নূরের সাথে তো আপনার সবসময় পারফরমেন্স করা হয় নাকি? আচ্ছা ঠিক আছে, ওর ব্যাপারে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই যেটা আমরা জানি না। ওনার ব্যাপারে উনি কি বলবো, উনি একটু রাগী। একটু রাগী? আমি মোটেও রাগী না। ভালো মানুষ, রাগী কিন্তু ভালো মানুষ, একটু খ্যাপে বেশি আর কি, মানে কি বলবো, মানে রেগে যায়? অল্পতে রেগে যায়। যখন রেগে যায় তখন কি করে? রেগে গেলে হয় চুপ করে বসে থাকি, নইলে বোঝানোর চেষ্টা করি। বোঝানোর চেষ্টা না, উনি রেগে গেলে কি করে? ও উনি রেগে গেলে চিল্লাপাল্লা করে তো অবশ্যই, মাইরেও দেয়। ও আচ্ছা, অনেক মারামারি করে। তাই নাকি? না, এখানে আমি মারামারি দেখছি না, কিন্তু মাঝে মাঝে যে চোখের আঁকা ইঙ্গিত দেখছি ওটা আমি দেখে বুঝতে পারছি, বিশেষ করে অ্যাঞ্জেলের অ্যাঙ্গেলে উনি বসেছে তো এই জন্য চোখ মনে একটু বেশি খাচ্ছে, তাই তো? আপনার কাছ থেকে একটু কিছু জানতে চাই নূর সম্পর্কে। আসলে অ্যাঞ্জেল ভাইয়ের সম্পর্কে বলতে গেলে ওনার সাথে তো আমার একেবারে হাতে খড়ি প্রথম থেকে ইউনিভার্সিটির। তো প্রথমেই যেটা বলতে হয়, উনি হচ্ছে খুবই সিরিয়াস অ্যাবাউট তার ইয়ের ব্যাপারে, আপনার মিউজিকের ব্যাপারে, বা সে যেটাই করে খুবই প্যাশনেটলি করে। সো সিরিয়াসনেসটা ওইখান থেকেই আসে। এবং তার সাথে কাজ করতে যাওয়ার মানে কাজ করার মেইন মানে মেইন যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যান্ড টাইম মেনটেন করতে হবে। সো এগুলার ব্যত্যয় ঘটলেই আপনার শুরু হয়ে যায় ঝাড়ি বকাবাজি, এই যে ক্যামেরা টাইম মেইনটেইন করতে। যেমন আজকে সকালবেলায় আমার তো ঝাড়ছে ইচ্ছা মতো, আমার একটু লেট হয়েছিল, হ্যাঁ সকালে বৃষ্টি হয়েছে, সো আসতে এখানে একটু জ্যাম ঢাকার, এই 15 মিনিটের লেটের জন্য হচ্ছে বেশ ভালোই বকা শুনতে হয়েছে। ও এই জন্যই মানে শুরুতে বলছিল যে তুমি ওটা ঝাল তুলতে তো আমার না। আর এই যে যখন আপনি মাঝে মধ্যে একটু বাজাতে গেলে তো মাঝে মধ্যে লাইভ পারফরমেন্স একটু এদিক সেদিক হয়ে যায়, এই যে চোখের ইশারাগুলা, ওইটাই চোখে চোখে কথা, ওই চোখে ওই একবার তাকালেই বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে, এর পরেরটা হয়তো মানে ইট হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ, মানে ভুল করা যাবে না, এরকম পারফেক্ট হইতে হবে, একদম পিন পয়েন্ট পারফেক্ট হইতে হবে। এটাই মানে আন্ডারস্ট্যান্ডিং, এটাই মজা, তাই তো? আমি কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ওরা আসলে কোনটা ভুল করতেছে, কোন জায়গায় ভুল করতেছে এটা আমি জানি না, কিন্তু আমার কানে লাগে ভুল করলে, কারণ আমি তো কর্ড সোর্সগুলো বুঝি না। তখন ওরা আবার ধরে, ওরাও বুঝে, আচ্ছা জিহ্বা একটা কামড় দিল। যখন বাসায় তো না হয় বকাবকি মারামারি হয়ে যায়, লাইভ পারফরমেন্স যখন স্টুডিও মানে স্টেজে যান, ধরেন খুব ভালো একটা মিস্টেক হয়ে গেল, তখন আসলে কি করেন আপনি? এই যে এখন যা করতেছি, ধৈর্য ধরে বসে থাকি, ধৈর্য ধরে, পরে এটা বাসায় গিয়ে শুনে। এই যে গাড়িতে ওঠার সময় স্টেজের ব্যাপারটা তো আসলে হয় মানে যাই হোক, দ্য শো মাস্ট গো অন, সো ওইখান থেকে তো ফেরার কোনো চান্স নেই। আর স্টেজে ওঠার সময় অনেক প্র্যাকটিস এবং অনেক কিছু করে তারপরে উঠতে হয়, কারণ কোয়ালিটিরও একটা ব্যাপার আছে। অনেক তো আড্ডা হলো, কথা হলো, গানও শুনলাম, অভিযোগ ছিল, অনুযোগ আছে, এখনো ক্ষোভও আছে শুনলাম। তারপরে বলবো যে ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে বা এই যে সব বিষয় নিয়ে, আপনি তো গান, নাটক, অভিনয়, টিভিতে সবই করছেন, আমিও মাঝে মাঝে স্ক্রিন খুলে আপনাকে দেখতে পাই, টিভিতে বিজ্ঞাপনে প্রায় দেখা যায় আপনাকে। তো সব মিলিয়ে কোন দিকে যাবেন, পরিকল্পনা কি আপনার? দেখেন, যে আপনি যেই কয়টা প্রফেশনের নামই নিছেন, এগুলো কোনোটাই আমার চয়েস ছিল না। আচ্ছা, এগুলো সবগুলোতেই আমি জাস্ট গো উইথ দ্য ফ্লো করতে করতে চলে আসছি। আমার সিনেমা বলি দ্য রেসলার ফার্স্ট মুভি যেটা, সেটা হচ্ছে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাইয়েস্ট অ্যাওয়ার্ড উইন করছে। আপনি যেটাতে অভিনয় করেছেন, হ্যাঁ, বাংলাদেশে এখনো মুক্তি পায়নি। বাংলাদেশে এখনো মুক্তি পায়নি। ওরা, আমি গতকালকে শুনলাম যে 2 মাসের মধ্যে ওরা বাংলাদেশে রিলিজ দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। এটা ডিরেকশনে কে ছিল, অভিনয় কার? এটা ডিরেকশনে ছিল ইকবাল হোসেন চৌধুরী, প্রোডিউসার ছিল পিপলুয়ার খান, আর হচ্ছে অ্যাক্টিং করছে আমাদের সবার প্রিয় মিস্টার অ্যালেন স্বপন, আমাদের ভাই নাসির ভাই, হ্যাঁ, একে মিতমাম, প্রিয়া মার্চি, আমি। আচ্ছা, সো এটা ইটস এ মিথোলজিক্যাল ফিল্ম, এটা টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম না, ইটস অ্যান আর্ট ফিল্ম। যেই টাইপের কাজ আসলে আমি রেগুলারলি করি, আমার গানে যাব, হ্যাঁ। তো ওটা, আর মোবারকনামা করছি মোশাররফ ভাইয়ের সাথে। আই লাভ মোশাররফ ভাই। আমি একটা কথা বলতে চাই, আমি আমার জীবনে মোশাররফ ভাইয়ের মতো এরকম আমাকে বোঝার মতো মানুষ আমি দেখি নাই। আচ্ছা, মানে হি লাভস মি আ লট, আই লাভ হিম আ লট। মোশাররফ ভাই যদি শুনে থাকে তাহলে বলছে, ভাই আপনি অসাধারণ, আপনার উপর কি হয় না। মানে ওনার সাথে তাহলে অভিনয় করেছেন, তাহলে একটু ছোট্ট করে যে ওনার সাথে অভিনয় করলেন, স্ক্রিন শেয়ার করলেন, অভিজ্ঞতাটা জানতে চাই। অভিজ্ঞতা অসাধারণ,
মোশাররফ ভাইয়ের সাথে আমার 15 দিনের আমার শুটিং ডেট ছিল। তো ফার্স্ট ডে যখন আমি রেডি হচ্ছি, তো প্রথম দিনই আমার প্রায় 1-1.5 মিনিটের একটা ডায়লগ আছে টানা, প্রায় প্যাসেজের মতো। এখন আমি কিন্তু আগে থেকে প্রিপেয়ার যে আচ্ছা এটা ডেলিভারি দিতে হবে। আমি মেকআপ রুমে মেকআপ নিচ্ছিলাম মোবারকনামা শুটে, তো আমাকে ওয়াকিটকিতে কল আসছে যে MK ইজ অন সেট, সবাই রেডি, একদম সবাই। হ্যাঁ MK, এখন বলে কি MK বিল্টুকে ডাকতেছে, মানে আমাকে, বিল্টু আপনি ক্যারেক্টার, কারণ ওনার সাথে আমার সিন। তো বিউটি বোর্ডিংয়ে শুটিং ছিল, গেলে বলছে আমার স্ক্রিপ্ট দেখতেছে, আচ্ছা এবার দেখলো, হ্যাঁ বলো তো, 1 লাইন বললাম, বোঝা হয়েছে, ঠিক আছে ওকে, তোমার বাড়ি কই, এরকম, আমি কিন্তু তোমার গান শুনছি, আচ্ছা এরকম। ওই যে আগে তো ডিসকাশন হয় আর্টিস্ট কাকা কারা কারা আছে, তো তখন বললো যে আমি চিটাগংয়ের এই সেই কথা বলতে, আচ্ছা ঠিক আছে ওকে, সেটা দেখা হবে। এখন উনি আমাকে কেন ডাকলাম বুঝি নাই। 15 দিন শ্যুট করার পর লাস্ট ডেতে যখন কোর্টরুম থেকে, এর মাঝখানে উনি আমার সাথে একটু কথা বলছে, আমার একটা ছবি তুলছিল যে বিল্টু একটু দাঁড়াতো ছবি তুলে উনি শুটিংয়ের ফাঁকে ওই ছবিটা মনে হয় কয়েকশোবার এডিট করছে, আর সবাইকে দেখাচ্ছিল, শবনম ফারিয়া আপুকে দেখাচ্ছিল, দেখ ছবিটা কি মায়াবী না ছবিটা। এখন আমি কিন্তু সবই দেখতেছি, কিন্তু কিছুই বলতেছি না। কিন্তু লাস্ট ডে উনি আমাকে ডেকে বললো যে এঞ্জেল এদিকায়, তোর মধ্যে একটা মায়া আছে, একটা ব্যাপার আছে, আমি জানি না, এটা ধরে রাখিস, তুই অনেক বড় হবি। অ্যান্ড আই ওয়াজ ক্রাইং। আমার কাছে ওই ছবিটা এখনও আছে, আমার প্রোফাইলেও দেওয়া আছে ওই ছবিটা। আমি ওই কান্না করার মুহূর্তে সুমি আমার যে কোয়ার্টিস্ট, সে একটা ছবি তুলছিল, অ্যান্ড ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পিকচার আই হ্যাভ এভার সিন আমার নিজের। সো এটা আর কি খুবই ইমোশনাল একটা সময় ওনার সাথে কাটছে আমার। আচ্ছা ঠিক আছে, ইমোশনাল সময় যাব না, কিন্তু ওই যে স্বপ্নের কথাটা তো হলো না, এটা তো অভিনয়ের একটা অভিজ্ঞতা শেয়ার হয়ে গেল। আচ্ছা, কিন্তু ওই যে ড্রিমটা কি আছে, মানে গোলটা কোথায়? এখন পর্যন্ত আমার কোনো গোল নাই আসলে। সবার লাস্ট গোল হচ্ছে যে মানুষ মরে যাবে পৃথিবী থেকে। এখন আমার কাছে গোল হচ্ছে আমি আমার জীবনের যা কিছু করছি, কোনো কিছু আমার প্ল্যানে আসলে হয় নাই। আচ্ছা, আর সবকিছু উপরওয়ালা আমাকে যা দিছে। এখন আমি আজকে গান করতেছি, মনে করেন কালকে আমার গলাটা থাকলো না, কি করবো, তাওয়াক্কুল তো আল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই ব্যাপারটা হয়ে গেছে এমন, অনেকে চাচ্ছে পাচ্ছে না, কিন্তু নূর পেয়ে যাচ্ছে কিন্তু চাচ্ছে না। আমি পেয়ে যাচ্ছি বলেই চাচ্ছি না, হ্যাঁ, কারণ আমি তো চাওয়ার আসলে আমার মুখ নাই, আমি কি চাইবো, এর চাইতে বেশি কি চাইবো, আমার গলা কি করবো, বললো চাই, এটা চাইতে পারি যে আচ্ছা যা দিছো এটা ধরে রাখার ক্ষমতা দিও, এটা বলতে পারি। আর এর বেশি আর কিছু চাওয়া পাওয়া নাই, আমি চাইতে গেলেই ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তবু আমার চাওয়া আছে আপনি গানটা ধরে রাখেন। আমি নিজে আপনার ব্যক্তিগতভাবে গানে খুব ভক্ত, এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। ঠিক আছে নূর, অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকে বলতে চাই যে দর্শক শুনছিলাম নূরের কণ্ঠে গান, এখন নূরের কণ্ঠে আরেকটা কি গান শুনবো? অনুপম দার একটা গান করবো। অনুপমের কোন গানটা শুনবো? একবার বল নেই তোর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, একবার বল তোর কেউ নেই, আমরা সবাই আছি আপনার সঙ্গে। যাই হোক, নূরের কণ্ঠে অনুপমে একটা গান শুনতে শুনতে বিদায় নেব। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরু করুন। যেখানে শুরুর কথা বলার আগে সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমার অভ্যেস। যেখানে রোদ পালানো বিপেল বেলার ঘাম, সেখানে ছুটবো ভাবে গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই।